তো গাইজ আজকে কিন্তু হাই হ্যালো কিছু করবো না গাইজ। একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখেইছো থাম্বনেল, সেখানে কিন্তু আমি লিখেই রেখেছি যে আমি কিন্তু আমার স্বপ্নের বাইক আমার R15 আমি কিন্তু কিনে নিয়েছি। কিন্তু গাইজ গাড়িটা কেনার আগে আমার হিস্ট্রি তোমাদেরকে কিন্তু জানতে হবে, বাইক সম্বন্ধে কিছু জানার আগে। তো গাইজ দিনটা ছিল অনেকগুলো বছর আগেকার কথা, মানে আমার বাবার জন্মের সময়ের কথা। কেন বাবার জন্মের সময়ের কথা বলছি তার কারণ একটাই, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, বাইকটা কিন্তু আমি আমার নিজের টাকায় কিনিনি, ঠিক আছে? বাইকটা কিন্তু কিনে দিয়েছে আমার বাবা আমাকে। তো বাবা বাইকটা কেন কিনে দিল তার কিন্তু পেছনে অনেকগুলো কারণ আছে। তো সেই কারণগুলো জানার আগে তোমাদেরকে আমি ছোট্ট কিছু একটা ঘটনা শোনাতে চাই। তো গাইজ অনেকগুলো বছর আগে একটা গ্রামে একটা কৃষক বাস করত। তো দিনকাল আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এখনও যেমন সমস্ত জিনিসের দাম বাড়ছে, তো সেই সময়েও একটা কৃষক ছিল। সেই কৃষকটা মাঠে ঘাটে চাষবাস করেই দিন কাটাতো। তো সেই মানুষটা কেউ না, সেই মানুষটা হলো আমার দাদু, ঠিক আছে? তো আমার দাদুর ছিল অনেকগুলো সন্তান। তো দাদুর অনেকগুলো সন্তানের মধ্যে আমার বাবাও ছিল একজন। আর বাবা কিন্তু তখন অনেকই ছোট, মানে দুধের শিশু যেটাকে বললে বুঝবে। তো সেই সময় পরিস্থিতির চাপে আমার দাদু কিন্তু আমার দাদুর যেসব সন্তানগুলো ছিল, আমার বাবা শুধুমাত্র ছোট ছিল, তো বাবা ছিল বাড়িতে, আর দাদুর যে কটা সন্তান ছিল তাদেরকে নিয়ে কিন্তু চলে গিয়েছিল মাঠে। আর মাঠে গিয়ে তাদের সঙ্গে এমন একটা জিনিস করে ফেলেছে যেটা আমার বলতেও লজ্জা লাগে, কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি, কারণ তোমাদেরকে পুরোটা না বললে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে না। তো ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হলো আমার দাদুর যে সন্তানগুলো ছিল আমার বাবাকে ছাড়া, তো তাদেরকে নিয়ে গিয়ে মাঠেতে তাদেরকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দাদু নিজেও খেয়ে আর তার সন্তানদেরকেও খাইয়ে কিন্তু দাদু মারা গিয়েছিল। তো দাদু মারা যাওয়ার পর কিন্তু আমার ঠাকুমা বড়ই একা হয়ে পড়ে, এইটুখানি ছোট একটা শিশুকে নিয়ে সে কিভাবে তার দিন কাটাবে, কিভাবে তার সংসার চালাবে। তো এইসব কিছু ভাবতে ভাবতেই সে অনেক পরিশ্রম করেছে আমার ঠাকুমা। আমি আস্তে আস্তে জানতে পেরেছি আমার ঠাকুমা কিন্তু অনেকজনদের অনেক রকমভাবেই কাজ করতো। তো আজকের কথা আমি বলছি না, আমার বাবার ছোটবেলার কথা বলছি, মানে বহুত দিন আগেকার কথা। তো সেই সময় নাকি ঠাকুমা লোকের বাড়ি থেকে ধান মাথায় করে বয়ে নিয়ে অনেক দূর দূর পর্যন্ত গিয়ে কোথাও গোডাউনে হোক যাই হোক যেখানে হোক নিয়ে যেত। তো এত কিছু কেন বলছি তার কারণ একটাই, আমার ঠাকুমা কিন্তু আমার বাবাকে অনেক কষ্টে সৃষ্টেই মানুষ করেছে। তো বাবাও আমাকে ঠিক সেইভাবেই অনেক কষ্টে সৃষ্টে এত বড় করে তুলেছে। আমার ঠাকুমা যেমন অক্লান্ত পরিশ্রম করেছে, আর বাবাও কিন্তু আজ পর্যন্ত পরিশ্রম করেই চলেছে। আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, আমাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই, যা জমি জমা ছিল সব দাদু ওই বিক্রি টিক্রি করে দিয়ে জুয়া টুয়া খেলতো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে বাবার আমি একমাত্র সন্তান, আর আমার বয়স এখন গাইজ হয়ে গেছে 25, কিন্তু আজ 25টা বছর একটা ছেলের কাছে তার ক্যারিয়ার গড়ার সময় কখন হয়? 18 বছর হয়ে যাওয়ার পর, আমার তো তাই মনে হয়। তো 18টা বছর যখন আমার কমপ্লিট হলো তখন আমি সেই সবেমাত্র এইচএস দিয়েছি। আর এইচএস দেওয়ার পর কিন্তু আমি যে কম্পিউটার লাইনে ক্যাডের কাজ হয়, তো ক্যাডের কাজ শিখতে ঢুকে গিয়েছিলাম। তো তার আগে কিন্তু একটা জিনিস আমার সাথে হয়েছিল, সেটা তোমাদেরকে আমি বলিনি, সেটাও বলে দিই। আমি মাধ্যমিক দেওয়ার পর কিন্তু চলে গিয়েছিলাম কাঠের কাজে, ভেবেছিলাম পাস করব না, মাধ্যমিকে ফেল করে যাও। তো ওই কারণে কিন্তু মাধ্যমিক দিয়েই চলে গিয়েছিলাম কাঠের কাজে। আর যেই মাধ্যমিক দিয়ে রেজাল্ট বেরোলো তখন দেখলাম পাস করে গেছি। তো ভাবলাম চলো আরও একবার যাওয়া যাক স্কুল লাইফে ফিরে। তারপরে 11 গেল, 11 যাওয়ার পর 12ও চলে এলো, তারপরে এইচএস দিয়ে দিলাম। আর এইচএস দেওয়ার পরেই কিন্তু ঢুকে গেলাম ওই ক্যাডের কাজে। তো সেখানেও আমি প্রায় 1.5টা বছর ওখানে সময় দিয়েছি, কিন্তু তার সত্ত্বেও না আমি কোনো রকম ফল পাইনি। কেন পাইনি? আমি যে কাজটা করতাম সেই কাজটা আমি দেশে কাজটা শিখেছি,
প্লাস আমার কোনো নিজস্ব কোনো হাত নেই। তো ওই কারণেই কিন্তু আমি কাজের সঙ্গে যুক্ত হতে পারিনি। আবার হয়ে গেলাম বেকার। বাইরে গিয়েও ফিরে চলে এলাম বাড়িতে। বাইরে বলতে ছিলাম দিল্লিতে, আর দিল্লি থেকে ফেরার পর ওই কাজের প্রতি আমার একটা ইন্টারেস্টটাই পুরো নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তারপর ওই কাজের প্রতি আর মন আসেইনি। তারপরেই কিন্তু এলো সব থেকে বড় একটা সমস্যা। সেই জিনিসটা আজ অবধি আমার কেন, তোমাদের লাইফেও একটা দিন গেছে এমন যে সময়টা তোমাদেরকে শুধু বাড়িতেই কাটাতে হয়েছে। হ্যাঁ গাইজ, আমি কিন্তু অন্য কিছুর কথা বলছি না, আমি কিন্তু কোভিড-19 মানে করোনা যখন হয় তখনের কথা বলছি। আর এই করোনাটা আসার পর না পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেল। কেন চেঞ্জ হয়ে গেল গাইজ, তোমাদেরকে বললাম 18 সালে আমি এইচএস দিয়েছি। আর 18 সালে এইচএস দেওয়ার পর, 18 সালে নয় তারও আগে দিয়েছি, তো যাই হোক ডেটটা ম্যাটার নয়, যে সময়টা আমার কাজে লাগানোর কথা ছিল, মানে আমার ক্যারিয়ার করার কথা ছিল, তো সেই সময়টাই কিন্তু 2 বছর এই করোনার জন্য আমার সম্পূর্ণ ওয়েস্ট হয়ে গেছে। আমি কোনো রকম কাজের সাথে যুক্তই হতে পারিনি। আবার সেই ঘুরে ফিরে কি হয়ে গেলাম বেকার। তো এই বেকারত্ব চললো প্রায় 2 বছর। কোভিড-19 শেষ হওয়ার পর বাড়িতে বেকার বসে থাকবো, এই দিক ওই দিক থেকে টুকটাক কাজের জন্য খবর আসছিল। তো আমাদের পাড়ার বেশিরভাগ ছেলেই কিন্তু সার্ভেয়ার। আর আমাকেও একটা কাকা আমাকে বলেছিল যে সার্ভেয়ারের জন্য, তাহলে সার্ভেয়ারের হেল্পার হয়ে কাজ করবি, তাহলে চলে আয়। বলে আমিও কি করব, বেকার বাড়িতে ছেলে বসে বসে বড় হচ্ছে, তো এরকম থাকলে তো হবে না। অনেক ভাবনা চিন্তা নিয়ে বেরিয়ে পড়লাম আবার বাইরে। তো চলে গেলাম সোজা মহারাষ্ট্রে। আর মহারাষ্ট্রে যাওয়ার পর না গাইজ, মানে কি বলবো, একটা দেশের জিন্দেগি আর একটা বাইরের জিন্দেগির মধ্যে যে কি তফাৎ, সেটা শুধুমাত্র যারা বাইরে থাকে তারাই জানে। অনেকে হয়তো ভাবে বাইরে গিয়ে অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু করতে পারবে, কিন্তু তারাও যে কি কষ্টে থাকে সেটা শুধুমাত্র যারা বাইরে থাকে তারাই জানে। তো মহারাষ্ট্রে তো গেলাম, আর মহারাষ্ট্রে যাওয়ার পর কিন্তু কোনো রকমভাবে 6টা মাস অনেক নিজেকে সান্ত্বনা দিয়ে অনেক কষ্ট করে 6টা মাস ছিলাম। আর 6টা মাস পর যখন আমার বাড়ি আসার ইচ্ছা হলো, তো আমাকে বাড়ি আসতে দেওয়া হলো না। বাড়ি আসার জন্য মন অনেক কাঁদছিল, কিন্তু তার সত্ত্বেও আমাকে বাড়ি আসতে দেওয়া হয়নি। তো ওখান থেকেও ফিরে চলে এলাম রাত 1:30টার সময়, একা কাঁধে ব্যাগ নিয়ে। প্রায় 15 কিলোমিটার হেঁটে আমি ট্রেনে করে রাতারাতি পালিয়ে এলাম বাড়িতে। এই হচ্ছে ঘটনা। তো বাইরে থেকে চলে আসার কিন্তু গাইস কারণ অনেকগুলোই ছিল, তো অত কারণ তোমাদেরকে ডিটেলস আমি বলবো না। যেটুকু বলার, যেটুকু শেয়ার করার তোমাদের সাথে শুধুমাত্র আমি সেটুকুই শেয়ার করব। তো বাইরে থেকে তো চলে এলাম আবার ফিরে বাড়িতে এসে হয়ে গেলাম আবার সেই বেকার। এই বেকারত্বের সময়টা আর মোটেই ভালো লাগছিল না। কেন? তার কারণ একটাই, জীবনে কোনোদিনও কোনো কাজ করে টাকা ইনকাম করিনি, কিন্তু বাইরে যে 6টা মাস ছিলাম কিছুটা হলেও প্রায় 20-30 হাজার টাকা মতো আমি জমিয়েছিলাম। তো সেই পয়সাটা নিয়ে দেশে এসে এই দিক ওই দিক সেই দিক করে সব খরচা করে ফেললাম। সব খরচা করে কি হলো, আবার হয়ে গেলাম সেই পথের ভিখারি, মানে পুরো নিটফল জিরো, ঠিক আছে। তো সেই মুহূর্তে ইউটিউব দেখতাম, ইউটিউবে সময় কাটাতাম। তো ইউটিউব দেখতে দেখতে হঠাৎই একদিন একজন বড় ইউটিউবারের একটা ভিডিও আমার কাছে সামনে এলো। তো সেই ভিডিওটা কি গাইজ, সেই ইউটিউবারের নামটা তোমাদেরকে আগে বলি। সেই ইউটিউবারটা আর কেউ না, সেটা হলো মনোজ দে। তোমরা হয়তো এখন ভালোভাবেই চেনো সেই মানুষটাকে, সে আজ অনেক বড় জায়গায় আছে। তো তার আমি ভিডিও দেখতাম। কি ভিডিও দেখতাম না, সে কিভাবে ভিডিও বানায়, প্লাস সে কি রিলেটেড ভিডিও বানায়। তো সে কি রিলেটেড ভিডিও বানাতো, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে, ইউটিউব চ্যানেল থেকে কিভাবে টাকা আসে, এটা ওটা সেটা সমস্ত কিছু কিন্তু আমি একটু রিসার্চ করলাম। তো সেই সময়টায়, তো করোনার সময়টায় অনেক মানুষের কিন্তু ভাগ্য গাইজ চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র ইউটিউবের কারণে। অনেকেই কিন্তু এই করোনার সময় অনেক কিছু ক্রিয়েট করতো ভিডিও আর ইউটিউবে আপলোড করতো,
আর মানুষের বেকার সময়ের মধ্যে কিছুটা হলেও রং এনে দিত। তো অনেক মানুষই কিন্তু ইউটিউবে দাঁড়িয়েও গেছে, আর তারা কিন্তু আজ অনেক বড় জায়গায় আছে, অনেক 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 টাকা কামাচ্ছে ইউটিউব থেকে। তো মনোজদের ভিডিও দেখার পর না মনে একটা ইচ্ছা এলো যে এত সবাই ইউটিউব করে টাকা কামাচ্ছে, আমি কেন পারবো না? আমিও নিশ্চয়ই পারবো, সবাই যেহেতু করছে আমিও পারবো। তো মনে একটা জোর নিলাম, জোর নিয়ে বাড়িতে বসেই ছিলাম, অনেক চিন্তা ভাবনা করছিলাম কি করব না করব। তো গাইজ আমার সেই মুহূর্তে না মোটো ব্লগ করার খুব ইচ্ছা ছিল। তো মোটো ব্লগ করতে গেলে কিন্তু গাইজ সবার প্রথমে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা। তো এই জিনিসটার কম দাম না, আমার বাবার সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে বললাম যে আমার বাবা কি করে। তো একজন এরকম ভাগে জমি চাষবাস করা কৃষকের কাছ থেকে, মানে সেটা আমার বাবাই, তার কাছ থেকে এতগুলো টাকা আমি নেব না এটাই ভাবতে ভাবতে অনেকগুলো দিন পেরিয়ে যাচ্ছিল। তো মন অনেক খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন, যে এত বছর বয়স হয়ে গেল, বেকার হয়ে রয়েছি, বাবার কোনো হেল্প করতে পারছি না, নিজের মনটা থেকে অনেকটাই খারাপ লাগছিল। তো সেই সময় আমাকে মা বাবা জিজ্ঞাসা করলো যে তুই কি করতে চাইছিস আমাদেরকে বল। তো সেই সময় কিন্তু আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আমি এই করতে চাই। তো বাবা মা তো ইউটিউব সম্বন্ধে কিছু জানে না, প্লাস বাইক কিনতে এতগুলো টাকা খরচা। তো যাই হোক, অনেক কিছু করে বাবা মা কিন্তু রাজি হয়ে গিয়েছিল। তো এরপরেও কিন্তু গাইজ এখনও অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমি এখন যে এইভাবে ভিডিওটা বানাচ্ছি না, আমার কোনো লাভই হচ্ছে না। কারণ আমার ভিডিও তো তোমরা দেখবেই না, আর তোমরা তো আমাকে সাপোর্ট করবেও না। তো গাইজ একটাই কথা এখনের মতো বলতে চাই, যে তোমরা যদি আমার এই ভিডিওটায় অনেক ভালোবাসা দাও, তাহলে কিন্তু আমি আমার লাইফ হিস্ট্রির বাকি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, আর তা না হলে কিন্তু করব না। তো গাইজ হয়তো করব, কিন্তু গাইজ আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিলাম। তো তোমরা যদি এই ভিডিওয় ভালোবাসা দাও, তাহলে কিন্তু এরপরে আমি আরেকটা নতুন ভিডিও বানিয়ে তোমাদের সাথে আপলোড করবো। তো গাইজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো।